হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম আই ক্যান কপি ট্যালেন্ট ইপি 25 নিয়ে। তো চলুন শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম ইটিয়ান একটি মূল্যবান পাথরের কাছে এগিয়ে যাচ্ছে। পাথরটি দেখে ইটিয়ান বলল, এটা তো মোনার্কস র্যাঙ্ক। তারপর সে আরও বলল, সমগ্র মহাদেশের অন্যান্য সকল যোদ্ধাদের মধ্যে অন্যতম শক্তিশালী হয়ে ওঠার জন্য এই জিনিসটাই যথেষ্ট। এ কথা বলেই ইটিয়ান ধীরে ধীরে সেই পাথরের আরও কাছে যেতে লাগল। ঠিক তখনই ইঁদুর চিৎকার করে বলে উঠল, গুরু, কাছে যাবেন না। ভাইটালিটি কোর থেকে নির্গত এক্সার্জি অত্যন্ত প্রবল। আপনি যদি এটিকে সরাসরি স্পর্শ করেন তাহলে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবেন, কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু ইটিয়ান তখন অনেকটাই কাছে চলে এসেছে। সে নিজের শরীরের তাপ অনুভব করে বলল, অবাক হওয়ার কিছু নেই যে আমার শরীর এত গরম লাগছে। ধন্যবাদ ঈশ্বরকে, আমার এখনও সেই সহনশীলতা আর প্রতিরক্ষা প্রতিভাগুলো আছে যা আমি ডেমন সি বেস থেকে কপি করেছিলাম। আমি এখনই সেগুলো কাজে লাগাতে পারবো। এরপর ইটিয়ান সঙ্গে সঙ্গে নিজের ট্যালেন্ট সক্রিয় করে বলল, সহনশীলতা ও প্রতিরক্ষা প্রতিভা সক্রিয় করো। এটা দেখে ইঁদুর বিস্ময় বলে উঠল, এটা কিভাবে সম্ভব? গুরুর এত প্রতিভা কিভাবে আছে? ইটিয়ান তার হাত পাথরের দিকে বাড়াতেই তার হাতগুলো যেন পুড়ে যেতে শুরু করল। সামনে তাকিয়ে সে একটু চমকে গেল। সেই পাথর থেকে বেগুনি রঙের আলো আর আভা চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। ইটিয়ান তার রক্ষা কবচ দিয়ে কোনো মতে বেঁচে গেল, কিন্তু তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তার জামা অর্ধেক ছিঁড়ে গেল আর ভয়ঙ্কর শক্তির ব্লাস্টে সে প্রায় দগ্ধ হয়ে যাচ্ছিল। এটা দেখে ইঁদুর মাস্টার বলতে বলতে তার কাছে দৌড়ে এলো। ইঁদুর আতঙ্কিত হয়ে বলল, ভাইটালিটি কোরের শক্তি এতটাই প্রবল যে সাধারণ প্রতিরক্ষা প্রতিভা এর বিরুদ্ধে কোনো ঢাল তৈরি করতে পারছে না। এভাবে চলতে থাকলে গুরু সম্পূর্ণভাবে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করবেন। ঠিক তখনই ইটিয়ান তার আরেকটি শক্তি ব্যবহার করল, রিকাভারি ট্যালেন্ট। এই শক্তির সাহায্যে সে নিজের শরীরকে আবার ঠিক করে ফেলতে লাগল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, যতক্ষণ আমি এটিকে স্পর্শ করতে পারি আরেকটু। হ্যাঁ, পেয়েছি, স্পেশাল প্রতিভা পকেট ইনভেন্টারি। মুহূর্তের মধ্যেই ইটিয়ান সেই পাথরটিকে নিজের ইনভেন্টারিতে জমা করে ফেলল। এর সঙ্গে সঙ্গে চারপাশে বিশাহাক বিস্ফোরণ হল। প্রচণ্ড ধাক্কায় ইটিয়ান ছিটকে গিয়ে পিছনের দেয়ালের সঙ্গে আঘাত খেল। ইঁদুর চিৎকার করে উঠল, গুরু! ইটিয়ান কষ্টের মাঝেও বলল, চিন্তা করো না, আমি ঠিক আছি, আমি ভাইটালিটি কোর পেয়ে গেছি। এ কথা শুনে ইঁদুর আনন্দে বলে উঠল, মাস্টার, আপনি তো এক কথায় অসাধারণ। ঠিক তখনই ইটিয়ান লক্ষ্য করল গুহাটি কাঁপছে। সে বলল, এই স্থানটি ভাইটালিটি কোরের শক্তি ছাড়া ভেঙে পড়তে যাচ্ছে। এরপর ইটিয়ান দ্রুত সেই গুহা থেকে কিছুটা দূরে সরে এলো। এদিকে দৃশ্য চলে যায় ইউফেংয়ের দিকে। দেখে মনে হচ্ছিল সে এখনও জীবিত আছে। সে মনে মনে বলল, হঠাৎ এই ভূমিকম্পটা কি? খনি ভেঙে পড়তে যাচ্ছে। এরপর সে আরও বলল, ভাইটালিটি কোর, এটা কি হতে পারে? খনির ভেতরে আর কেউ ছিল? অন্যদিকে ইটিয়ান এবার ডায়মন্ডের মতো দেখতে ভাইটালিটি স্টোনগুলোর কাছে গিয়ে সেগুলো মাইনিং করা শুরু করলো। নিজের পুরো শক্তি দিয়ে সে একের পর এক পাথর ভাঙতে লাগলো। আবার দৃশ্য ইউফেংয়ের দিকে চলে যায়। সে চারপাশে খুঁজতে খুঁজতে বলে, এটা হতে পারে না, এই খনিতে আমার ছাড়া আর কেউ থাকার কথা নয়। যদি ভাইটালিটি স্টোন কোর সরিয়ে নেওয়া হয় তবে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সামনে তাকিয়ে সে অবাক হয়ে বলল, একটা দেয়াল! ইউফেং প্রচণ্ড জোরে দেয়ালে ঘুষি মারতেই দেয়াল ভেঙে গেল। ভেতরের খালি জায়গায় এসে চারপাশ দেখে সে হতবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? এমন জায়গায় এখানে কেন থাকবে? এরপর সে নিচে সি ডায়মন্ডের মতো কিছু পাথরের টুকরো পড়ে থাকতে দেখল। সেগুলো দেখে ইউফেং বলল, এটা তো ভাইটালিটি স্টোন। তাহলে কি এটাই ভাইটালিটি স্টোন খনি? কিন্তু আশেপাশে একটিও স্টোন নেই কেন? এটার ওপর মানুষের গন্ধ আছে, কেউ ইতিমধ্যেই সবগুলো সংগ্রহ করে নিয়েছে। এটা বুঝতে পেরে ইউফেংয়ের মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেল। সে রাগ আর হতাশায় বলল, আমি শেষ হয়ে গেছি। মনে হচ্ছে কেউ এখানে এসে সব ভাইটালিটি স্টোন আর ভাইটালিটি কোর চুরি করে নিয়ে গেছে, ঠিক তখনই যখন আমি দানবের সাথে লড়াই করছিলাম। আমি আমার মিশন সম্পন্ন করতে না পারায় পরিবারের প্রধান আমাকে হত্যা করবেন। অভিশপ্ত বদমাশ! আমাদের ইউন পরিবারের জিনিসে হাত দেবার সাহস কিভাবে হলো তার? আমি অবশ্যই বের করব কে এই অপরাধী, আর তাকে এজন্য হত্যা করব। এদিকে ইটিয়ান গুহা থেকে বেরিয়ে এসে ইঁদুরকে বলল, এটা অসাধারণ লাগলো লিটল পার্পল, তোমার কারণেই আমরা এত বড় সংগ্রহ করতে পেরেছি। ইঁদুর বিনয়ের সঙ্গে বলল, গুরু, আসল সৌভাগ্য তোমারই। আমি কখনো ভাবিনি যে ভেতরে একটি ভাইটালিটি স্টোন কোর থাকবে। ইটিয়ান হাসতে হাসতে বলল, চলো একসাথে এই সিক্রেট রিয়াম থেকে বেরিয়ে যাই। বাইরে প্রচুর বারবিকিউ মাংস আছে, তুমি ইচ্ছে মতো খেতে পারবে। ইঁদুর সঙ্গে সঙ্গে বলল, আমি তোমার প্রতিটি আদেশ মেনে চলব। এরপর বাইরের দৃশ্য দেখানো হয় ইউ ফ্যামিলিতে। বাইরে একজন মেড আরেকজনকে দেখে বলল, এই, তুমি কি করছো? অন্য মেড উত্তর দিল,
আমি ইয়াং মিসের জন্য খাবার নিয়ে যাচ্ছি। তিনি পূর্বপুরুষের সাথে দেখা করার পর থেকে নিজেকে ঘরে আটকে রেখেছেন এবং গত কয়েকদিন ধরে কিছুই খাননি। মেয়েদের লিডার সঙ্গে সঙ্গে বলল, এল্ডার ইউএ বেন বলেছেন তরুণী মিসকে একেবারেই বিরক্ত করা যাবে না, এমনকি খাবার পৌঁছে দেওয়ার জন্যও নয়। আরেকজন মেয়ের উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু তিনি যদি এতদিন কিছু না খান তার শরীর আর সহ্য করতে পারবে না। মেয়েদের লিডার কঠোর কণ্ঠে বলল, তুমি এত চিন্তা করছো কেন? এল্ডার ইউএ বেনের নির্দেশ শুনে মেনে চলাই যথেষ্ট। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে ইউএ পরিবারের ঔষধালয় দেখানো হয়। সেখানে ইউনলিং বসে কাল্টিভেশন করছিল। সে মনে মনে বলল, আমি আমার সমস্ত আধ্যাত্মিক শক্তি ব্যবহার করেছি পূর্বপুরুষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে, কিন্তু প্রাণ শক্তির অভাবে মনে হচ্ছে পরবর্তী জগতে প্রবেশের বাধা অবশেষে শিথিল হয়েছে। এটা মহাযোদ্ধার গ্র্যান্ডমাস্টার জগতে প্রবেশের লক্ষণ। সে আরও ভাবল, যেহেতু আমি এত উচ্চ স্তরের দানবের রক্ত ব্যবহার করেছি এবং বিভিন্ন ধনসম্পদ গ্রহণ করেছি, এবার আমি অবশ্যই পরবর্তী জগতে প্রবেশ করতে পারব এবং অবশেষে গ্র্যান্ডমাস্টার হয়ে উঠব। ইটিয়ান সেই গেট থেকে বের হয়ে সরাসরি মার্কেটের মধ্যে এসে দাঁড়াল। চারপাশে ভিড় আর কোলাহল, কিন্তু তার মাথায় তখন অন্য চিন্তা। সে মনে মনে বলল, কেন একজন মনার্ক স্তরের বিশেষজ্ঞ সিক্রেট রিয়ালমের প্রবেশপথ পাহারা দিচ্ছে? থাক, আমি আগে ইউএ পরিবারে চলে যাই। কথা বলেই ইটিয়ান নিজের একটি বিশেষ ট্যালেন্ট ব্যবহার করল, স্পেশাল ট্যালেন্ট টেলিপোর্ট। মুহূর্তের মধ্যেই সে সেখান থেকে গায়েব হয়ে গেল। ইটিয়ানের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক হঠাৎ একজন মানুষকে এভাবে অদৃশ্য হতে দেখে হতবাক হয়ে গেল। তাদের মধ্যে একজন অবিশ্বাসের সুরে বলল, হ্যাঁ, সেখানে কি একজন মানুষ ছিল না? সে হঠাৎ কিভাবে অদৃশ্য হয়ে গেল? আমি কি ভুল দেখেছি? এদিকে সিক্রেট রিয়ালম থেকে বের হওয়া আরও দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগোচ্ছিল। একজন উত্তেজিত হয়ে বলল, বড় ভাই, এবার আমরা অবশ্যই ধনী হব। আমরা সিক্রেট রিয়ালম থেকে এত মূল্যবান জিনিস সংগ্রহ করেছি, এসব দিয়ে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারব। তার বড় ভাই সঙ্গে সঙ্গে সতর্ক করে বলল, অযথা বাজে কথা বলো না, আমাদের সাবধান থাকতে হবে যদি কেউ আমাদের লক্ষ্য করে। ঠিক তখনই হঠাৎ তাদের দুজনের পায়ের নিচে একটি ম্যাজিক্যাল সার্কেল তৈরি হলো, আর মুহূর্তের মধ্যে তারা দুজনই গায়েব হয়ে গেল। পরের মুহূর্তে তারা নিজেদের একটি বন্ধ ঘরের মধ্যে টেলিপোর্ট হয়ে আসতে দেখল। সাদা জামা পরা লোকটি আতঙ্কিত হয়ে বলল, স্পেশাল টেলিপোর্টেশন, এটা তো স্পেশাল প্রতিভা। সে উঠে দাঁড়িয়ে চারপাশে তাকাতেই থমকে গেল। হ্যাঁ, এতগুলো মৃতদেহ কেন আছে? ঠিক তখনই সামনে থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। মনে হচ্ছিল ইউইন পরিবারের সেই ভয়ঙ্কর ফিঙ্গার টেকনিক ব্যবহারকারী লোকটি এসে গেছে। সে ঠান্ডা গলায় বলল, চিৎকার করা বন্ধ কর। তুমি বলেছিলে তুমি সিক্রেট রিয়ালম থেকে অনেক ধনসম্পদ সংগ্রহ করতে পেরেছ, তাই তো? ওই দুজনের একজন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাজা ইউইন হ। এটা তো রাজা ইউইন হ। কেন একজন মোনার্ক স্তরের বিশেষজ্ঞ এখানে এসেছে? চারপাশে তখন শুধু রক্তের গন্ধ। ইউইন হ নিজের কাছে থাকা কিছু মেডিসিন বের করে খেয়ে হেসে বলল, আমি ভাবছি এবার তোমরা সিক্রেট রিয়ালম থেকে কি ধরনের ধনসম্পদ নিয়ে এসেছো। ডেমন সি বেস এত বিশাল, এর মধ্যে ইউএ পরিবার আসলে কোথায় আছে তা জানতে ইচ্ছে করছে। অন্যদিকে ইটিয়ান রাস্তায় দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলল, যদি আগে জানতাম তাদের খুঁজে পাওয়া এত কঠিন হবে, তবে আমি তার ঠিকানাই জেনে নিতাম। হয়তো কারো কাছ থেকে দিকনির্দেশনা চাওয়া উচিত। এই বলে সে দ্রুত সেখান থেকে এগিয়ে যেতে লাগল। ঠিক তখনই পিছন দিক থেকে ইউলিং লাফিয়ে ইটিয়ানের সামনে হাজির হলো। ইটিয়ান কিছু বুঝে ওঠার আগেই ইউলিংয়ের লাথি এসে তার গায়ে লাগল, আর সে সরাসরি মাটিতে পড়ে গেল। এটা দেখে ইউলিং নিজেও একটু শক খেয়ে গেল। মাথায় হাত দিয়ে ইটিয়ান বলল, আহ, এটা তো ব্যথা দিল, কিন্তু আমি তো মনে করতে পারছি না যে ডেমন সি বেসে আমার কোনো শত্রু আছে। তাহলে কেন আমি রাস্তায় হাঁটতে হাঁটতেই মার খাচ্ছি? ইউলিং দ্রুত তার কাছে এসে উদ্বিগ্ন হয়ে বলল, ইটিয়ান, তুমি কি ঠিক আছো? ইটিয়ান তাকিয়ে খুশি হয়ে বলল, ইউলিং। ইউলিং দুই হাত একসাথে করে লজ্জিতভাবে বলল, আমি দুঃখিত। আমি গ্র্যান্ডমাস্টার পর্যায়ে উন্নতি করতে পেরেছি, তাই তোমার শক্তি পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি ভাবতেই পারিনি যে তুমি সতর্ক থাকবে না। কথা শুনে ইটিয়ান বিস্মিত হয়ে বলল, তুমি ইতিমধ্যেই গ্র্যান্ডমাস্টার হয়ে গেছো? ইউলিং মুখে হাত দিয়ে হালকা হেসে বলল, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। ইটিয়ান মুগ্ধ হয়ে বলল, আমি ভাবতেই পারিনি তুমি এত দ্রুত গ্র্যান্ডমাস্টার হয়ে উঠবে। ইউলিং শান্তভাবে বলল, আমি তো কেবল পরিবারের দেওয়া প্রচুর প্রাকৃতিক ধনসম্পদ ব্যবহার করেই এই পর্যায়ে পৌঁছতে পেরেছি। ইটিয়ান হেসে বলল, ও এইভাবে? আমি বিশ্বাসই করতে পারছি না তুমি এখন পুরোপুরি আমাকে ছাড়িয়ে গেছো। ইউলিং আশ্বস্ত করে বলল,
তুমিও এটা করতে পারবে। ইটিয়ান মনে মনে ভাবল, ইউএ পরিবারের সম্পদ সত্যিই বিস্তৃত, কিন্তু ইউএ লিং এত উচ্চ পর্যায়ে উন্নতি করতে পেরেছে মূলত তার যথেষ্ট প্রতিভার কারণে। ডেমনসি বেসে অসংখ্য বিশেষজ্ঞ রয়েছে। যদি আমি এখানে নিজের অবস্থান দৃঢ় করতে চাই, তবে আমাকে দ্রুত নিজের সামগ্রিক শক্তি বাড়াতে হবে। ঠিক তখনই ইঁদুর ইটিয়ানের শরীর থেকে বেরিয়ে এসে বলল, গুরু, আমি খুব ক্ষুধার্ত, আমরা কবে কিছু বারবিকিউ মাংস খাবো? ইটিয়ান অবাক হয়ে বলল, হ্যাঁ, তুমি এখানে কেন বেরিয়ে এলে? ইঁদুরকে দেখে ইউলিং বিস্ময়ে চিৎকার করে উঠল, ওটা তো পার্পল ট্রেজার হান্টিং মাউস। ইটিয়ান কৌতূহল নিয়ে বলল, তুমি এটাকে চিনতে পেরেছ? এটা কি কোনো বিখ্যাত স্পিরিট বিস্ট? ইউলিং উত্তেজিত হয়ে বলল, এটা শুধু বিখ্যাত নয়, এটা অমূল্য, আর প্রচুর অর্থ থাকলেও পাওয়া কঠিন। তোমার মার্শাল পেভিলিয়নে গিয়ে বিক্রি করার দরকার নেই, আমি এক্ষুনি তোমার কাছ থেকে কিনে দেব, শুধু দাম বলো। ইঁদুর তড়িঘড়ি করে বলল, গুরু, দয়া করে আমাকে বিক্রি করে দিও না। ইটিয়ান হেসে বলল, আমি দুঃখিত, এটা ইতিমধ্যেই আমার আধ্যাত্মিক পেট, তাই আমি এটাকে বিক্রি করতে পারবো না। ইউলিং মাথা নেড়ে বলল, তুমি ঠিকই বলেছ, এত মূল্যবান স্পিরিট বিস্ট কেই বা বোকামি করে বিক্রি করবে। কিছুক্ষণ পর ইউলিং সামনে একটি ভবনের দিকে ইশারা করে বলল, আমরা এসে গেছি। ইউ ওপরের অ্যাপার্টমেন্টে থাকে। তুমি কি ওপরে যাচ্ছ না তাকে দেখতে? অনেক দিন হলো তোমাদের ভাই বোনেদের দেখা হয়নি, তাই আমি তোমাদের পুনর্মিলন ব্যাহত করব না। আমি অন্য একদিন তাকে দেখতে যাব। সে আরও বলল, আমি কাল কাউকে পাঠাবো তোমাকে মার্শাল পেভিলিয়নের সদর দপ্তরে নিয়ে যেতে। তুমি নিশ্চয়ই সিক্রেট রিয়ালম থেকে অনেক ভালো জিনিস পেয়েছ, আমি তোমাকে সেগুলোর জন্য ভালো সদস্য মূল্য দেব। ইটিয়ান মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি সেটা তোমার ওপরই ছেড়ে দিলাম। ইউলিং সেখান থেকে চলে গেল, আর ইটিয়ান কিছুক্ষণ তার চলে যাওয়া দেখতে থাকল। এরপর ইটিয়ান নিজের ঘরের সামনে এসে দরজায় টোকা দিয়ে বলল, ইউ, আমি ফিরে এসেছি, দরজা খোলো। ইউ দরজা খুলে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। ইটিয়ান হাসি মুখে বলল, তুমি ভালো আছো তো ইউ? কিন্তু পরের মুহূর্তেই ইউ রাগ ভরা কণ্ঠে দরজা বন্ধ করে দিল। ইটিয়ান কিছুই বুঝতে পারল না যে তার বোন কেন এত রাগ করেছে। সে দ্রুত দরজায় জোরে জোরে টোকা মারতে মারতে চিৎকার করে বলল, তুমি কি করছো? এটা আমি, তোমার বড় ভাই, দরজা খোলো। দরজার ওপাশ থেকে ইউ রাগ ভরা কণ্ঠে চিৎকার করে বলল, ও, তাহলে তুমি মনে রেখেছো তোমার একটা ছোট বোন আছে। আমরা এখানে আসার পরই তুমি আমাকে ফেলে সেই সিক্রেট রিয়ালমে চলে গেলে, আর এখনও ফিরে আসোনি। তুমি কি জানো আমার জীবন কেমন ছিল এখানে একা একা কাটাতে, যেখানে আমি কাউকেই চিনতাম না? দরজার বাইরে দাঁড়িয়ে ইটিয়ান নরম গলায় বলল, আমি দুঃখিত, সবটাই আমার দোষ। আগে আমাকে ভেতরে ঢুকতে দাও। ভেতর থেকে ইউর হাক ভরা স্বরে উত্তর দিল, বাইরে থাকো, আর কখনো ফিরে এসো না। ইটিয়ান বুঝল এভাবে আর ঝামেলা বাড়বে, তাই সে আর সময় নষ্ট না করে নিজের টেলিপোর্টেশন পাওয়ার ব্যবহার করল। মুহূর্তের মধ্যেই সে ঘরের ভেতরে সরাসরি ইউ এর সামনে হাজির হয়ে গেল। হঠাৎ সামনে ইটিয়ানকে দেখে ইউ ভয় পেয়ে চিৎকার করে উঠল, আহ, তুমি ভেতরে কিভাবে ঢুকলে? ইটিয়ান হালকা হাসি দিয়ে বলল, সিক্রেট রিয়ালমে আমি যে ক্ষমতা পেয়েছি তার মাধ্যমে। দারুণ না? ইউ বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, এটা তোমাকে দেয়ালের ভেতর দিয়ে হাঁটার সুযোগ দেয়? সত্যিই চমকপ্রদ। ইটিয়ান মনে মনে ভাবল, এই স্পেশাল প্রতিভাটা সত্যিই বেশ কাজে লাগে। এরপর সে নিজের কাছ থেকে ইঁদুরটাকে বের করে বলল, দেখো, তোমার জন্য একটা উপহার এনেছি, তাই আর রাগ করো না। ছোট্ট বেগুনি ইঁদুরটাকে দেখে ইউ এর মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। সে খুশি হয়ে বলল, ওহ, কি অনন্য ছোট্ট ইঁদুর, এর নাম কি? ইটিয়ান হেসে বলল, এর নাম লিটল পার্পল, এটার ধনসম্পদ খুঁজে বের করার ক্ষমতাও আছে। ইউ মুগ্ধ হয়ে বলল, সত্যিই অসাধারণ পেট। সে লিটল পার্পলকে হাতে নিয়ে আদর করতে করতে বলল, ওহ, তুমি কি সত্যি এতটা অসাধারণ? ইটিয়ান হেসে উঠল, তাহলে আমি এটাকে তোমার যত্নেই রেখে দিলাম। মনে মনে সে ভাবল, তাকে খুশি করা কত সহজ। ঠিক তখনই ইটিয়ানের পায়ের কাছে আরেকটি পরিচিত প্রাণী এসে ডাক দিল। ইটিয়ান নিচে তাকিয়ে প্রথমে চিনতেই পারল না। গোলগাপ শরীর দেখে সে অবাক হয়ে বলল, ইউ, তুমি কবে থেকে পিগ বালতে শুরু করেছ? আসলে সে চিতাবাঘের বাচ্চা লিটল গোল্ডকে পিগ ভেবে ফেলেছিল। এ কথা শুনে ইউ সঙ্গে সঙ্গে বলল, ভাই, এটাই লিটল গোল্ড। ইটিয়ান বিস্ময়ে তোতলাতে লাগল, লিটল গোল্ড? লিটল গোল্ড সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, গুরু, আপনি কত কঠিন। আমি তো শুধু একটু গোলগাপ হয়েছি, কারণ সামান্য বেশি খেয়েছি, কিন্তু আমি কোনোভাবেই পিগের মতো মোটা নই। ইটিয়ান মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ভবিষ্যতে কিভাবে লড়াই করবে যদি এত মোটা হয়ে যাও?
ঠিক তখনই লিটল গোল্ড লিটল পার্পলের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলল, তোমার নাম লিটল পার্পল, তাই না? এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, তাই আমাকে বস বলতে পারো। লিটল পার্পল বিনয়ের সঙ্গে মাথা নেড়ে বলল, বস।